সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। আগামী নির্বাচন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বললেন তারেক রহমান। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। হালনাগাদ তথ্যে বাড়ল ৪৫ লাখ ভোটার। রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান ইসির। প্রিজাইডিং অফিসারও পাবেন অস্ত্রধারী আনসার। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। ছাত্র সংগঠনগুলোর সাথে ঢাবি প্রশাসনের মেগা বৈঠক। আলোচনা চলমান থাকবে বললেন ভিসি। কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি থাকা চলবে না বলছে ছাত্রদল। শ্রমবাজার অচল অবস্থা কাটানোর বার্তা নিয়ে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ৩ দিনের সফরে দ্বিপাক্ষিক বৈঠকে হতে পারে 5 সমঝোতা সই। বিনিয়োগ বাড়াতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, অভিমত বিশিষ্টজনদের। বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান গভর্নরের। যুদ্ধবন্ধে কিছু ভূখণ্ডের দাবি ছাড়ার চাপে ইউক্রেন। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠকের আগে ইউরোপকে পাশে চান জেলেনস্কি। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে তার দল। 15 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রোববার সকাল থেকেই তাই নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে মিছিল, স্লোগান নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইনশাল্লাহ আগামী রোজার আগে, আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। স্বৈরাচার সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন তারেক রহমান, যে কারণে দেশের মানুষ পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে যায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম। আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে, স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। এ সময় তিনি জানান, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি নিয়ে আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে। দেশকে সামনে এগিয়ে নিতে চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তারেক রহমান। একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। জুবাইর রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় সে লক্ষ্যেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সংস্কারের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে তাদের যদি মানসিক দৃষ্টিভঙ্গি না বদলায় তাহলে জনকল্যাণমুখী সরকার ব্যবস্থা সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের মূল তালিকা এখনও প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ এই
একটি ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছে সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারা বিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে অনাগত কাল পর্যন্ত। আমরা তখন বুঝতে পারব কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ডের মানুষ। আমরা বলব যে সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ থাকায় আরও সহনশীল হতে হবে সব রাজনৈতিক দলকে। রবিবার ঢাকায় এক আলোচনায় এই কথা বলেন ইসি সানাউল্লাহ। এদিকে এদিন সকালে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বলা হয় দেশে মোট ভোটার 12,61,70,900 জন, যাতে ভোটার বেড়েছে 45 লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনে চলছে নানান প্রস্তুতি। রোববার ভোটারদের হালনাগাদ তালিকা প্রকাশ করে কমিশন। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার 12,61,70,900 জন। ইসি বলছে চলতি বছরের জানুয়ারি থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আমরা আগামী 31 অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এদিকে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি অর্থায়ন কাঠামো কেমন হতে পারে এ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে একটি প্রস্তাবনার খসড়া উপস্থাপন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সরকারের উপদেষ্টা, নির্বাচন কমিশনার, রাজনীতিক, নারী প্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষ সেখানে তাদের মতামত তুলে ধরেন। মেয়েদেরকে তার যথাস্থানে বসিয়ে বৈঠকে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ দেশে আছে কিনা। $1 মিলিয়ন কোশ্চেন হলো যে সরকারের জন্য, নির্বাচন কমিশনের জন্য যে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, সুন্দর করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া। আমরা খুব আনফর্চুনেটলি দেখেছি গোপালগঞ্জের ইস্যুতে এনসিপির প্রোগ্রামে খারাপ লক্ষণ আমরা দেখছি। এই নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হলো। উত্তরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় কমিশন। There will be efforts to foil the election. There will be efforts to undermine the election, and there will be efforts to undermine the electoral integrity. Political party হিসেবে এবং যারা সমাজ নিয়ে ভাবেন, সমাজ চিন্তক, তাদেরকে ভাবতে হবে আমরা বোধহয় খুব বেশি ইনটলারেন্ট হয়ে যাচ্ছি অ্যাজ পিপল। খুব ছোট বিষয়ে এত বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলছি, এবং এটার ম্যানিফেস্টেশনটা এমন ভাবে হচ্ছে ইটস নট অনলি ন্যাশনালি বাট ইন্টারন্যাশনালি আমাদের ইয়েটা খারাপ হচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে সানাউল্লাহ বলেন, কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। 1/3 রিপ্রেজেন্টেশনের ব্যাপার যেটা ছিল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 16টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এরপর নিবন্ধনের জন্য ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর প্রতিক্রিয়ায় এনসিপি জানায়, নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল। ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপির কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও নির্বাচন কমিশন তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি, যা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। আশা করছি শীঘ্রই নির্বাচন কমিশন শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করবে এবং নিবন্ধন সনদ দেওয়ার সময় এনসিপির অনুকূলে এই তিনটির যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে। আসছে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের দিন এবার প্রিজাইডিং অফিসারও পাবেন একজন করে অস্ত্রধারী আনসার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরো প্রক্রিয়া শেষ করে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার আশা প্রকাশ করেন উপদেষ্টা। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার কথাও জানান তিনি।
গাজীপুরের চান্দনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা এবং একদিন পরে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সেনাবাহিনীর 1100 অস্ত্র উদ্ধার, সব মিলিয়ে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এমন প্রশ্ন জনমনে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসব ঘটনার সাথে নির্বাচনের যোগসূত্র করতে চাইছেন না। বলেন, এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, তবে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথাও মনে করিয়ে দিলেন তিনি। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তারপরে আমাদের আসতে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়। ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রেখেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে এটারে, যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে। নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে 4 জন নারী ও 6 জন পুরুষ আনসার সহ 2 জন করে সশস্ত্র আনসার থাকে। এবার প্রিজাইডিং অফিসারের সাথেও থাকবে 1 জন করে অস্ত্রধারী আনসার। প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগুলো তো হাতিয়ার আলাদা। 5ই আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধিদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মেগা বৈঠক। 4 ঘন্টার বৈঠক শেষে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রনেতারা। শিবির থাকায় বৈঠক থেকে ওয়াকআউট করে 6 বাম দল, যদিও ধারাবাহিক আলোচনাতেই সমাধানের পথ দেখছেন ঢাবি উপাচার্য। আর ছাত্রদল বলছে রূপরেখা প্রণয়নে মত নিতে হবে সাধারণ শিক্ষার্থীদের, আর কোনো ক্যাম্পাসেই গুপ্ত রাজনীতি চলবে না। ডাকসু নির্বাচন, ছাত্রদলের 18 হলে কমিটি ঘোষণা, ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মিছিল, সব মিলিয়ে গেল কয়েকদিন থমথমে ঢাবি ক্যাম্পাস। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সহাবস্থান ফেরানো সহ সংকট সমাধানে 21টি রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবনে রবিবার বিকেলে বৈঠকে বসেন ভিসি। এতে ছাত্র শিবির যোগ দেয়, বৈঠক শেষে ওয়াকআউটে যায় 6 বাম সংগঠন। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য একটা গণতান্ত্রিক জায়গা নিশ্চিত করতে চাই, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই এবং সকল শিক্ষার্থীরা যার যে নাগরিক অধিকার, সেই অধিকার যাতে ভোগ করতে পারে, কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড যাতে বিশ্ববিদ্যালয়ে না হয়, সেই নিশ্চয়তা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়, যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নরমালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান জানিয়ে হল রাজনীতি বন্ধ করার দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশের শিক্ষার্থীরা তারা আবারও চাচ্ছিলাম যে আবারও দাসত্ব জীবনে ফিরে যাক। সেই শিক্ষার্থীদের পালস, সে সেন্টিমেন্ট, সে যে দাবি দেওয়া, সেটা প্রেক্ষিতে আমরা তাদের দাবি দেওয়ার শ্রদ্ধা জানিয়েছিলাম। তবে একদম বিপক্ষে মত দেন ছাত্র শিবির। সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি, অটোমেটিক কাউন্ট হয়ে যায়। যদি একাডেমিক ইমেল আছে, সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবাই যাতে মতামতটা নেওয়া হয়, মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয়, সেই ফ্রেমওয়ার্কটা পাস করে যাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়। ক্যাম্পাস ও হলে রাজনীতি থাকা উচিত, তবে তার রূপরেখা ঠিক করতে সাধারণ শিক্ষার্থীদের ভোট নেয়ার আহ্বান জানায় ছাত্রদল। 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে, এটা আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না, এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এমন আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা আবার সহাবস্থানে ফিরবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে
এবং এই পর্যায়ে যারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। তবে সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানান ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও গভীর করার বার্তা নিয়ে কাল 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। রবিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দেওয়া হবে। সফরে হতে পারে বেশ কয়েকটি সমঝোতা সই। 13 আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাসাং সম্মানসূচক ডিগ্রি দেবে। এই অনুষ্ঠানে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকবেন। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট, এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখ নিয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই, এমনটি মন্তব্য করেছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। জামায়াত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। ব্যাংকিং খাত এবং রিজার্ভ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধারে এখনো খুব একটা সফলতা নেই অন্তর্বর্তী সরকারের। সরকারের 1 বছর বিশ্লেষণে এমন চিত্র তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রবিবার এ উপলক্ষে আয়োজিত সংলাপে বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। দেশে বিনিয়োগের পরিবেশ এখনও আসেনি উল্লেখ করে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আশা করা যায় না বলে মত দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। কি প্রত্যাশা ছিল জনগণের, কতটা পূরণ হয়েছে, ব্যর্থ হয়েছে কিসে? সরকারের 365 দিনের সেই খতিয়ান তুলে ধরতেই এই সংলাপের আয়োজন করে সিপিডি। ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, পেশাজীবী সবার অংশগ্রহণে 4.5 ঘন্টার আলোচনায় উঠে আসে সরকারের কড়া সমালোচনা। প্রতিনিয়ত তার মধ্যে আবার তো চাঁদা বাঁচতে চালাই আমরা বাঁচতে পারতেছি না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। তো আপনি যদি স্বীকারই করেন এই দুইটা সেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি এখানে কিছু একটা করেন। প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, এমনকি গণমাধ্যম সংস্কার, কিছুই বাদ থাকেনি তাতে। যে প্রত্যাশা ছিল তার মধ্যে তো একটা ছিল যে মানুষ স্বস্তি চায়। এখন সেই মানুষ মানে কোন মানুষ? আমি যদি বলি সাধারণ মানুষ, যদিও এটা ভেবে এসেছিলাম, এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে, তারাও কেউ স্বস্তিতে নাই। তাহলে এই আমরা 365 দিনের প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই। গভর্নর আহসান এইচ মনসুর আর্থিক খাতে তার সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে বলেন, ব্যাংক কোম্পানি আইন এবং অর্থ পাচার আইনে বড় পরিবর্তন আনছে সরকার। তিনি বলেন, দেশে এখনো বিনিয়োগ পরিবেশ তৈরি হয়নি। যথেষ্ট চাপ আসতো, এখনো আসে, ঘুরে ঘুরে তারা এসে বলে যে 6 মাসে একটু বাড়িয়ে দিলে তো আমাদের সুবিধা হয়, এটা ক্লাসিফিকেশন আমরা এই লোটা পেতে পারি, ওটা পেতে পারি। আর নো, চলবে না, আগে ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করে কমপ্লায়েন্ট হয়ে দেন ইউ কাম। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে। এই দেশে কে বিনিয়োগ করবে? প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস।
সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, শুধু শহর কেন্দ্রিক অবকাঠামো নয়, বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করায় প্রকৃত উন্নয়ন। পলিটিক্যাল ইকোনমির কথা তো অনেক বলছি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এই একটা এবারে মধ্যবর্তী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দুই মাস পর আজ থেকে রাজধানী সহ দেশের 128টি স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি জানা স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। পাশাপাশি কার্ড নেই এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। 2 মাস পর রোববার থেকে শুরু হলো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজধানীর বিভিন্ন স্থানে 60টি ভ্রাম্যমাণ ট্রাকে 13 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে 1 মাস চলবে এই বিক্রয় কার্যক্রম। এসব ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 450 টাকায় 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। 2 লিটার ভোজ্য তেল 230 টাকা, 1 কেজি চিনি 80 টাকা এবং 2 কেজি মসুর ডাল 140 টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে পণ্যের দামে আগুন, তাই কম দামে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি ভোক্তারা। আজকে অনেকদিন পরে দিতে আসছে, তাই আমাদের খবর পেয়েছি, তাই আমরা নিতে আসছি। আমাদের সুষ্ঠুভাবে দিতে এরা সক্ষম হচ্ছে। আমগুলো সুবিধা হয় এরই বুঝছেন, এগুলা গাড়ির মধ্যে দিলে আমগুলো সুবিধা, গরিব মানুষ এই হিসাবে আমরা ইয়া করে খাইতে পারি। ঠিক মতোই হয়েছে। এখন বাজার মূল্য হিসাবে এখন টিসিবি হিসাবে ভালোই। এখন বর্তমানে চিনি 80 টাকা, তারপর ডাল 70 টাকা কেজি, তোল 115 টাকা লিটার। একই ভোক্তা যেন বারবার পণ্য নিতে না পারেন সেদিকে বিশেষ নজর রাখছেন বিপণনকারীরা। ব্যাংক করছি, কালকে আবার আছে, এটা এক্সেল আছে। কতদিন চলবে এটা 1 মাসের জন্য বলছে। ঢাকা পাশাপাশি 2টা গুড়ন, একটা মহাকালী 230 আর এটা 344। আমাদের থেকে 33টা টাকা এন্ট্রি হয়েছে, এর মধ্যে 24টা টাকা অলরেডি চলে গেছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, পটুয়াখালী, বাগেরহাট ও ফরিদপুরের বিভিন্ন পয়েন্টে আজ থেকে টিসিবির পণ্য বিপণন শুরু হয়েছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হতে পারে এমন শঙ্কায় ইউরোপের সহায়তা চায় ইউক্রেন। ট্রাম্প ও পুতিনের আসন্ন বৈঠকের আগে এমন শঙ্কায় পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, একতরফা কোনো চুক্তি মেনে নেবে না কিয়েভ। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার পক্ষে নয়। আলাস্কায় আগামী 15 আগস্ট বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার 2 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে ইউক্রেনকে বিভক্ত করা নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত। বলা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে ভূখণ্ড ভাগাভাগির বিকল্প নেই। এমন অবস্থায় নানা সমালোচনায় মুখর ইউক্রেনের বাসিন্দারা। দেখুন, এই বৈঠক নিয়ে আমাদের হারানোর ভয় রয়েছে। তারা নিজেদের স্বার্থে এই আলোচনা করবে আর আমরা পালিয়ে বেড়াবো। যদি ভূখণ্ড ছাড়তে হয় তাহলে কেন আমরা খনিজ সম্পদ ছাড়লাম, প্রাণ দিলাম? আগেই এটি হতে পারত। তবে রুশরা বলছেন এই বৈঠক থেকে সংঘাত বন্ধের স্থায়ী সমাধান আসতে পারে। অনেক প্রাণ গেছে, ট্রাম্প পুতিন পারেন এর অবসান ঘটাতে। ভূমি ছাড়ে দিন দরবারে ঘুম হারাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউরোপকে পাশে চেয়ে দিয়েছেন বার্তা। তার মতে রাশিয়ার সাথে শান্তি চুক্তির আলোচনায় ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ জরুরি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একতরফা চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না। এমন অবস্থায় ইউক্রেনের একজন প্রতিনিধির সাথে আলোচনা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। লন্ডনের কাছে একটি শহরে এই আলোচনায় ইউরোপীয় এবং ন্যাটোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বলা হচ্ছে এখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইউরোপীয় নেতারা বলছেন ইউক্রেন ছাড়া কোনো সমঝোতার চেষ্টা হলে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল সংবাদের সাথে থাকা। ধন্যবাদ সবাইকে।